আধুনিক সাহিত্য নিয়ে কথা উঠলে ফ্রান্স কাফকার নাম আসবেই। কিন্তু কি অদ্ভুত, তাই না? তার জীবন আর কাজ দুটোই যেন এক বিশাল প্যারাডক্স, এক গোলকধাঁধা। চলুন আজ সেই গোলকধাঁধার ভেতরে ঢোকা যাক। ভাবুন তো একবার, সালটা ১৯১৯। যক্ষ্মায় ভুগছেন কাফকা, আর তখন তিনি এই চিঠিটা লিখছেন। এই একটা লাইনেই যেন তার সারা জীবনের ভয়, দ্বিধা, সংকোচ সবটা ধরা পড়ে যায়। এটা শুধু একটা চিঠি ছিল না, এটা ছিল তার বাবার সামনে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার এক ডেসপারেট চেষ্টা। আর এখানেই তো সেই অবিশ্বাস্য প্যারাডক্সটা, যে লেখক নিজের লেখা নিয়ে এতটাই আত্মবিশ্বাসের অভাবে ভুগতেন যে চেয়েছিলেন তার সব সৃষ্টি মুছে যাক, সেই তিনি আজ বিশ্ব সাহিত্যের অন্যতম প্রধান একজন শিল্পী। কি করে সম্ভব এটা? আচ্ছা, তাহলে এই বিষয়টাকে একটু তলিয়ে দেখা যাক। আসল প্রশ্নটা হলো যে মানুষটা নিজেকে এতটা তুচ্ছ ভাবতেন, তিনি কি করে সাহিত্য জগতের একজন কিংবদন্তি হয়ে উঠলেন? এই স্লাইডটা দেখুন, এই তথ্যটা কিন্তু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। সাহিত্যে যতজন নোবেল পুরস্কার পেয়েছেন তাদের প্রায় ১/৩ লেখক সরাসরি স্বীকার করেছেন যে তাদের লেখার ওপর কাফকার একটা বিরাট প্রভাব আছে। বলা হয়, শেক্সপিয়ারের পর আর কোনো লেখককে নিয়ে এত বেশি গবেষণা হয়নি। ভাবা যায়? তার প্রভাব এতটাই গভীর যে আমাদের এভরিডে ল্যাঙ্গুয়েজে একটা নতুন শব্দই ঢুকে গেছে, কাফকায়েস্ক। যখন কোনো পরিস্থিতি একেবারে দুঃস্বপ্নের মতো জটিল, অযৌক্তিক, অর্থহীন মনে হয়, আমরা সেটাকে বলি কাফকায়েস্ক। এই একটা শব্দই যেন একাকিত্ব, অপরাধবোধ আর অস্তিত্বের সংকটকে তুলে ধরে। তাহলে চলুন আমরা আবার সেই মূল প্রশ্নটাতেই ফিরে যাই। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের তার সবচেয়ে বিখ্যাত কিছু কাজের গোলকধাঁধায় ঢুকতেই হবে। চলুন শুরু করা যাক তার সেই বিখ্যাত কিন্তু অসম্পূর্ণ উপন্যাস দ্য ট্রায়াল দিয়ে। দ্য ট্রায়ালের গল্পটা একবার কল্পনা করুন। জোসেফ কে নামের এক ব্যাংক কর্মচারীকে একদিন সকালে গ্রেফতার করা হলো, কিন্তু তাকে জেলে নেওয়া হলো না। বলা হলো তিনি তার স্বাভাবিক জীবন চালিয়ে যেতে পারেন, কিন্তু তার বিচার চলছে। কিসের বিচার? কী অপরাধ? কেউ কিছু বলে না। এই যে মাথার উপর একটা অদৃশ্য বিচারের খাড়া ঝুলতে থাকা, এই মানসিক চাপেই তার জীবনটা তছনছ হয়ে যায়। এটাই হলো আসল কাফকিয়েস্ক পরিস্থিতি। আর এই অনুভূতিটা কি আমাদের খুব অচেনা? এই যে লোকে কি বলবে, সমাজ কি ভাববে, এসব ভাবতে ভাবতে আমরাও কি প্রতিনিয়ত একটা অদৃশ্য বিচারের মধ্যে থাকি না? গেম অফ থ্রোনসে টিরিয়ন ল্যানেস্টারের এই কথাটা যেন জোসেফ কেরই মনের কথা। তো এই উপন্যাসটা আসলে কি নিয়ে কথা বলে? এটা কথা বলে অস্তিত্বের সংকট নিয়ে, জীবনের অর্থহীনতা নিয়ে। এটা কথা বলে সমাজের সেই কনস্ট্যান্ট নজরদারি নিয়ে, যাকে দার্শনিক জন পল সার্ত্র বলেছেন অন্যের দৃষ্টি। আর সব শেষে আসে সেই ভয়ঙ্কর অসহায়ত্ব, এই উপলব্ধি যে আমাদের জীবনের উপর আসলে আমাদের কোনো নিয়ন্ত্রণই নেই। বেশ, এবার সিস্টেমের ভয়াবহতা থেকে বেরিয়ে এসে আমরা একটু ব্যক্তিগত বিচ্ছিন্নতার দিকে নজর দেব। এমন একটা দিকে যেখানে কাফকার লেখা আর তার জীবন যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। কাফকার দ্য মেটামরফোসিসের গল্পটা কম বেশি আমরা সবাই জানি। গ্রেগার স্যামসা একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে সে একটা বিশাল পোকায় পরিণত হয়েছে। কিন্তু এটা শুধু একটা ফ্যান্টাসির গল্প না, বলতে পারেন এটা কাফকার নিজের জীবনেরই একটা প্রতিচ্ছবি। এই স্লাইডটা দেখুন, কি পরিষ্কারভাবে বিষয়টা তুলে ধরা হয়েছে। একদিকে কাফকার নিজের বাবা, যিনি ছিলেন প্রচণ্ড কর্তৃত্বপরায়ণ, যিনি চাইতেন ছেলে তার দেখানো পথেই চলবে। আর অন্যদিকে দ্য মেটামরফোসিসের গল্পে গ্রেগরের বাবা, যিনি তার রূপান্তরিত ছেলের দিকে শুধু ঘৃণা আর হিংস্রতা ছুড়ে দেন। এখানে জীবন আর শিল্প যেন একে অপরের আয়না হয়ে উঠেছে। আর গল্পের সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্ত কোনটা জানেন? যখন গ্রেগরের বাবা ভয় পেয়ে তার দিকে একটা আপেল ছুঁড়ে মারেন, আর সেই আপেলের আঘাতেই গ্রেগরের মৃত্যু হয়। কাফকা কিন্তু চাইলে অন্য কাউকেও মৃত্যুর কারণ বানাতে পারতেন, কিন্তু তিনি বেছে নিলেন বাবাকেই। এটা কি তার নিজের বাবার প্রতি জমে থাকা ক্ষোভ আর কষ্টের প্রতিফলন নয়? আর এখান থেকেই আসে লজ্জার ধারণা বা কনসেপ্ট অফ শেম। যখনই কেউ সমাজের চেনা পথের বাইরে যেতে চায়, তখনই সমাজ তাকে লজ্জা দিয়ে ছোট করে দাবিয়ে রাখতে চায়। গ্রেগর সামসা পোকায় রূপান্তরিত হয়ে যেমন পরিবারের কাছে লজ্জার কারণ হয়ে উঠেছিল, কাফকাও লেখক হতে চেয়ে হয়তো তার পরিবারের কাছে ঠিক তেমনই এক লজ্জার কারণ ছিলেন। এই লজ্জা আসলে সামাজিক নিয়ন্ত্রণের একটা খুব শক্তিশালী হাতিয়ার। তো কাফকারই যে অদ্ভুত,
বিষণ্ণ অন্ধকার দৃষ্টিভঙ্গি এর প্রভাব ঠিক কতটা দীর্ঘস্থায়ী হয়েছে চলুন সেটাই এবার দেখা যাক। আলবেয়ার কামু, জম্পল সাত্র, বরহেস থেকে শুরু করে মার্কেজ, মুরাকামি, বিশ্ব সাহিত্যের দিকপালদের তালিকাটা দেখুন। এরা সবাই কোনো না কোনোভাবে কাফকার দ্বারা প্রভাবিত। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ তো একবার বলেছিলেনই যে দ্য মেটামরফোসিস পড়ার পরেই আমি প্রথমবার বুঝতে পারি যে আমি একজন লেখক হতে চেয়েছিলাম। কিন্তু কাফকার লেখা পড়তে এত অস্বস্তি হয় কেন? কারণ কাফকা নিজেই তার লেখার উদ্দেশ্যটা বলে গেছেন। তার বইগুলো আমাদের আরাম দেওয়ার জন্য লেখা হয়নি। এগুলো লেখা হয়েছে আমাদের মাথায় হাতুড়ির মতো আঘাত করে জাগিয়ে তোলার জন্য, আমাদের স্বস্তির জগৎটাকে নাড়িয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এত কিছু তো জানা গেল, কিন্তু এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও কাফকা কেন এত প্রাসঙ্গিক? কেন আমরা আজও তার কথা বলছি? একটা বাস্তব ঘটনা দিয়েই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ১৯৫৬ সাল হাঙ্গেরিতে সোভিয়েত ইউনিয়ন আগ্রাসন চালাচ্ছে। তখন বিখ্যাত দার্শনিক গিওর্গি লুকাচকে গ্রেফতার করা হল। তাকে নিয়ে যাওয়া হল এক দুর্গম দুর্গে। তার অপরাধ কি কিছুই জানানো হল না, শুধু আশ্বাস দেওয়া হল যে তার সব আইনি অধিকার সুরক্ষিত আছে। পরিস্থিতিটা খুব চেনা লাগছে না? ঠিক যেন দ্য ট্রায়ালের জগৎ থেকে উঠে আসা, কোনো কারণ ছাড়াই এক অন্তহীন অপেক্ষা। এই ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হয়ে লুকাচের মুখ থেকে বেরিয়ে এসেছিল সেই অমোঘ সত্যিটা। তার মানে কাফকা তো আসলে বাস্তববাদীই ছিলেন। হ্যাঁ, কাফকার লেখা কোনো কল্পনা ছিল না, ছিল বাস্তবতার এক নির্মম চিত্র। আর এখানেই কাফকার আসল শক্তি। তিনি আধুনিক মানুষের সেই মূল অনুভূতিটাকে ভাষায় প্রকাশ করতে পেরেছিলেন। এমন একটা পৃথিবীতে পথ চলা যেখানে চারদিকে নিয়মকানুন আছে কিন্তু কোনো কিছুরই যৌক্তিক ব্যাখ্যা নেই, যেখানে সিস্টেম আছে কিন্তু সেটা বোঝা অসম্ভব। শেষ করব কাফকারি লেখা একটি লাইন দিয়ে, আমি একটি খাঁচা, একটি পাখির সন্ধানে। এই কাব্যিক আর বিষণ্ণ লাইনটা আমাদের অনেক কিছু ভাবার সুযোগ করে দেয়। হয়তো আমরা সবাই এক একটা খাঁচা, আর সারা জীবন ধরে নিজেদের ভেতরের সেই পাখিটারই খোঁজ করে চলেছি।